সাহিত্যের ক্লাসরুমের সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। বাংলা ব্যাকরণের অন্যতম একটি অধ্যায় হলো কারক ও অকারক সম্পর্ক। তোমরা নিশ্চয়ই জানো। তো এই কারক ও অকারক সম্পর্কের এই বিস্তৃত আলোচনায় আসার পূর্বে প্রাথমিক পর্যায়ে আমরা কয়েকটি বিষয় সম্পর্কে একটু ধারণা নিয়ে নেব। তাহলে কারক অকারক সম্পর্কের এই যে বিস্তৃত একটা পার্ট রয়েছে সেগুলো আমাদের সামনে খুব সহজে সরলীকৃত রূপে আসতে বাধ্য হবে। তো আজকের ক্লাসে মূলত আমরা যে বিষয়গুলো দেখে নেব তা হলো কারক, বিভক্তি, নির্দেশক, অনুসর্গ, এই বিষয়গুলো নিয়ে সামগ্রিক ধারণা। মানে কারকের বিস্তৃত আলোচনায়, কারকের শ্রেণীবিভাগ, অকারকের শ্রেণীবিভাগ, এইগুলির বিস্তৃত আলোচনায় আসার পূর্বে আমরা প্রথমে যে প্রাথমিক পাঠটুকু নেব, যে প্রাথমিক পাঠ আমাদের কাছে অত্যন্ত জরুরি এবং যে প্রাথমিক পাঠের উপর নির্ভর করবে কারক অকারকের শ্রেণীবিভাগের এই অংশগুলো কতটা সহজে তোমরা বুঝতে পারবে। সুতরাং আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আমরা কারক কি একটু বুঝে নেব প্রাথমিক পর্যায়ের, প্রারম্ভিক পর্যায়ের, এবং তার সঙ্গে সঙ্গে বিভক্তি, নির্দেশক, অনুসর্গ নিয়ে বিস্তৃত ধারণা নেব। নিশ্চয়ই বোঝাতে পেরেছি। তাহলে বেশি কথা নয়, আমরা প্রথমেই কারক সম্পর্কে জেনে নিই যে কারক আসলে কি। মূলত কারক শব্দটিকে যদি তুমি ব্যুৎপত্তি নির্ণয় করো তাহলে কি দাঁড়ায়? ক্রি ধাতুর সঙ্গে অক প্রত্যয় সমান সমান হয় কারক। তাহলে ক্রি ধাতু এবং অক প্রত্যয় গঠন করলো কারক। তাহলে কারকটি আসলে কি? সংস্কৃত ব্যাকরণবিদ পাণিনি তিনি বলছেন ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে যার যোগ বা সম্পর্ক আছে। ক্রিয়ার সঙ্গে মূলত যার যোগ বা সম্পর্ক আছে তাকে আমরা বলতে পারি কারক। সুতরাং ক্রি ধাতুর সঙ্গে অক প্রত্যয় সংযুক্ত হয়ে তৈরি করলো কারক নামক এই পদটি। অর্থাৎ কারক তাই যেখানে কিনা ক্রিয়ার সঙ্গে যাদের সম্পর্ক আছে বা যোগ আছে। তাহলে বাক্যের মধ্যে ক্রিয়ার সঙ্গে কাদের সরাসরি যোগ থাকে? বিশেষ্য সর্বনাম পদের। তাহলে সেই বিশেষ্য আর সর্বনাম পদই হলো কারক মূলত। এবং এই বিশেষ্য সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে আমরা বলতে পারি কারক। আমরা এর সংজ্ঞায় বলতে পারি যে বাক্যের মধ্যে অবস্থিত, একটা বাক্য তার মধ্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে ওই বাক্যের বিশেষ্য সর্বনাম পদের যে সরাসরি সম্পর্ক, দুরকম সম্পর্ক হতে পারে, একটা সরাসরি আর একটা মাধ্যমে। যদি সরাসরি সম্পর্ক হয় সেটা কারক, আর মাধ্যমে হলে পরে সেটা কিন্তু কারক নয়, তখন সেটা হয়ে যায় অকারক। অকারক নিয়ে পরবর্তী সময় বিস্তৃত ক্লাস করে দেব, তখন দেখে নিও। যাই হোক, তাহলে বিশেষ্য আর সর্বনাম পদের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে কার? ক্রিয়াপদের। এই যে সম্পর্ক তৈরি হচ্ছে এই সম্পর্ককে বলা হয় কারক। বিষয়টা কি আমরা যদি কয়েকটা দৃষ্টান্তের সাহায্যে দেখে নিই তাহলে কি দাঁড়ায়? প্রথমে দেখো, তপন গল্প লেখে। আরেকটা দিয়েছে এখানে, পাখি ফল খায়। তাহলে তপন গল্প লেখে এই বাক্যটির মধ্যে ক্রিয়াপদ কোনটি? লেখে। নিশ্চয়ই বুঝতে পারছো। এবার মজার ব্যাপার এই লেখের সঙ্গে তপনের সরাসরি একটা সম্পর্ক আছে। আবার একই পন্থায় তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে লেখে এই ক্রিয়াপদের সঙ্গে গল্প এই পদটিরও কিন্তু সরাসরি সম্পর্ক আছে। কেমন? তাহলে মূলত তপন এই কর্তা পদের সঙ্গে, বাক্যে যার সম্পর্কে বলা হয় সে তো কর্তা, তাহলে তপনের সঙ্গে লেখের যে সরাসরি সম্পর্ক, এই সম্পর্ককে আমরা কে দ্বারা ভূষিত করতে পারি, বলতে পারি। আর গল্পের সঙ্গে লেখের সরাসরি সম্পর্ক কি বলতে পারি? এই যে তপনের সঙ্গে লেখের সরাসরি সম্পর্ক, এটাই হলো কারক। গল্পের সঙ্গে লেখের একটা সরাসরি সম্পর্ক, এটাই হলো কারক। এবার কি কারক সেটা আমি পরবর্তী সময় যখন শ্রেণী বিভাগের মধ্যে আসব তখন সেটা নিয়ে বিস্তৃত আলোচনা করব।
আবার একই রকম ভাবে দেখো, পাখি ফল খায়, পাখি এবং খায়, কে খায়? পাখি খায়। কাকে খায়? ফলকে খায়, বা কি খায়? ফলকে খায়। হলো তো লক্ষণীয় এই পাখির সঙ্গে খায়ের সরাসরি সম্পর্ক, আবার ফলের সঙ্গে খায়ের সরাসরি সম্পর্ক। এই যে সরাসরি সম্পর্ক, এগুলোকেই আমরা বলে থাকি কারক। একটা উত্তর নির্দেশক ভাবনা দিয়ে আমি বোঝাতে পারি তোমাদের, যে কে লেখে, কে সম্পর্ক, তাই কে লেখে উত্তর তখন কি হয়? তপন লেখে। সরাসরি সম্পর্কের একটা উত্তর পেয়ে গেলাম। আবার কি লেখে? গল্প লেখে, তখন গল্পের সঙ্গে লেখের সরাসরি সম্পর্ক। একই রকম কে খায়? পাখি খায়। কি খায়? ফল খায়। সরাসরি সম্পর্ক রয়েছে। সুতরাং একেই আমরা বলতে পারি কারক। এই যে কে দিয়ে নির্দেশ করা হলো, কি দিয়ে নির্দেশ করা হলো, উত্তর নির্দেশক ভাবনাটা এলো এখানে, তপন গল্প, ফল পাখি, এগুলি হলো কারক। এই যে সম্পর্ক, মূলত কারকটা হলো ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক তৈরি হয়েছে তাই। তাহলে কারকের প্রাথমিক ধারণাটা নিশ্চয়ই পেয়েছ, কোনো অসুবিধা নেই নিশ্চয়ই। এবার কারক শব্দটা বললেই তার সঙ্গে আরেকটা আনুষঙ্গিক শব্দ লাভ দিয়ে জুড়ে যায় তার সঙ্গে, যে বিভক্তি। তাহলে আমাদের ক্লাসে এবার বিভক্তি কি আমরা একটু জেনে নিতে পারি। মূলত বিভক্তি এই শব্দটাকে তুমি যদি ভাঙো, তাহলে দাঁড়ায় ব্যুৎপত্তি নির্ণয় করলে বিপূর্বক ভজ ধাতুর তি প্রত্যয়। কেমন? কি বললাম? বিপূর্বক ভজ ধাতুর তি। তাহলে একটা বিশেষ প্রক্রিয়ায় বিভাজনের ব্যাপার রয়েছে, তাই না? তাহলে কি বিস্তৃতভাবে আলোচনা করি, তাহলে এই জায়গাটা তোমাদের পরিষ্কার হয়ে যাবে যে ব্যুৎপত্তিটার অর্থ কি দাঁড়ালো। আমরা যদি প্রথমে দুটো দৃষ্টান্ত দেখে নিই, যে তপনের গল্প ছাপা হলো, ভালো কথা। দ্বিতীয় হলো বুলবুলিতে ধান খেয়েছে। লক্ষ্য করো, তপনের এই পদটি আর বুলবুলিতে এই পদটি এখানে ভেঙে দেখিয়েছি। তপনের পদটিকে যদি তুমি ভাঙো, তাহলে প্রথমে একটা শব্দ, মূল শব্দ আসে তপন, আর তার সঙ্গে কোন বিভক্তি সংযুক্ত হয়েছে? এর বিভক্তি। একই রকম ভাবে বুলবুলিতে দেখো, বুলবুলি মূল শব্দ, তার সঙ্গে সংযুক্ত হয়েছে তে বিভক্তি, তাই না? তাহলে মূল শব্দের সঙ্গে একটা করে বিভক্তি সংযুক্ত হয়ে তারপর সেই শব্দটি পদে পরিণত হলো। কেমন? খুব সহজ বিষয় কিন্তু। তাহলে আমরা যদি পদ খুঁজে নিতে চাই, পদ থেকে শব্দ এবং বিভক্তি পৃথক করতে চাই, তাহলে আমাদের প্রথমে যেটা লক্ষ্য রাখতে হবে, মূল যে পদটি, সেই পদের মধ্যে অর্থপূর্ণ শব্দটি কি আছে, সেই শব্দটিকে বাদ দাও, দেখো বিভক্তি পড়ে থাকবে। তাহলে তপনের এই পদটির মধ্যে মূল অর্থপূর্ণ শব্দ হলো তপন, বাদ দিলাম, রইল পড়ে এর, এর হলো বিভক্তি। একই রকম ভাবে তুমি যদি দেখো এখানে গল্প, এই গল্প শব্দটির সঙ্গেও কিন্তু একটা বিভক্তি সংযুক্ত হয়ে আছে, যেটাকে আমরা দেখতে পাচ্ছি না। একই রকম ভাবে ধান, এর সঙ্গেও কিন্তু বিভক্তি সংযুক্ত হয়ে আছে। মূলত এই দুটি শব্দের সঙ্গে শূন্য বিভক্তি সংযুক্ত হয়ে আছে। তালব্যস্বয় দীর্ঘ দন্ত নয় জফলা, এই বিভক্তি সংযুক্ত হয়ে আছে। কেমন? তাহলে আমরা তপনের আর বুলবুলিতে শব্দ দুটি ভেঙে দেখিয়েছি এখানে। এবার এই বিভক্তির বেশ কিছু বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য হতে পারে? এক, শব্দের শেষে এই বিভক্তি যুক্ত হয়, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। শব্দের কোথায় যুক্ত হচ্ছে লক্ষ্য করে দেখো, শব্দের শেষে যুক্ত হলো, কখনোই কিন্তু শব্দের আগে বা প্রথমের দিকে সংযুক্ত হয় না। দ্বিতীয়, ইহা শব্দকে স্বতন্ত্র পদের মর্যাদা দেয়। একটি শব্দকে পদে পরিণত হতে গেলে বিভক্তি সংযুক্ত হতে হয়। বিষয়টা কি? শব্দ কিন্তু কখনোই সরাসরি বাক্যে এসে বসে না, শব্দকে পদে পরিণত হতে হয়, তারপর সে বাক্যে এসে বসে। মানে তপনের গল্প ছাপা হলো, এগুলো কিন্তু কোনোটাই শব্দ নয়, এগুলো সব এক একটা পদ, অর্থপূর্ণ পদ সমষ্টি হলো বাক্য। তাহলে পদ হতে গেলে কি কি করতে হয়? শব্দের সঙ্গে বিভক্তি সংযুক্ত হতে হয়। কেমন? তাহলে এখানে তপনের এই শব্দটার মধ্যে তপন শব্দ রয়েছে, এর বিভক্তি রয়েছে, তাই কি বলা হলো? ইহা শব্দকে স্বতন্ত্র পদের মর্যাদা প্রদান করে। তাহলে বিভক্তি কি করে? শব্দকে পদে পরিণত করে, এটা হচ্ছে মূল কথা। কেমন? এক সেকেন্ড।
বেশ, দ্বিতীয় হয়ে গেল। তৃতীয়, বিভক্তির নিজস্ব কোনো ভূমিকা প্রায় নেই। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। বিভক্তির নিজের কোনো অর্থ থাকে না, সে অন্য অর্থপূর্ণ শব্দের সঙ্গে সংযুক্ত হয়, সংযুক্ত হয়ে আরেকটি শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করিয়ে দেয়। যেমন তপনের, এই এরটা তপন শব্দের সঙ্গে সংযুক্ত হয়ে গল্প আর তপন এই দুটি শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করে দিল। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুলবুলিতে ধান খেয়েছে, তাহলে বুলবুলি আর ধান এই দুটোর মধ্যে কিন্তু সম্পর্ক স্থাপিত হয়ে গেল। কেমন? তাই বিভক্তির নিজস্ব ভূমিকা থাকে না, কিন্তু সে অন্য পদের, পৃথক দুটি পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে দিতে পারে। চতুর্থ, বিভক্তি দুটি পদের সাথে সম্পর্ক স্থাপন করে, এই মাত্র যেটা বলছিলাম। সুতরাং আমরা চারটে ধারায় দেখে নিতে পারি বিভক্তির বৈশিষ্ট্য কি কি। প্রথমত, শব্দের শেষে এই বিভক্তি যুক্ত হয়, ইহা শব্দকে স্বতন্ত্র পদের মর্যাদা দেয়। বিভক্তি নিজস্ব কোনো ভূমিকা প্রায় নেই, আর বিভক্তি দুটি পদের সাথে কি করে? সম্পর্ক স্থাপন করে। তাহলে সামগ্রিকভাবে আমরা বিভক্তির একটা সংজ্ঞা নির্দেশ করতে পারি। কি দাঁড়ায়? অর্থপূর্ণ শব্দকে, অর্থপূর্ণ শব্দ হতে হবে, কিন্তু অর্থহীন কোনো শব্দ হলে চলবে না। তাহলে অর্থপূর্ণ শব্দকে পদে রূপান্তরের জন্য, মানে পদে পরিণত করার জন্য শব্দের সাথে যা যুক্ত করা হয় তাকেই বিভক্তি বলে। অর্থপূর্ণ শব্দকে পদে পরিণত করতে গেলে শব্দের সঙ্গে যা যুক্ত হয় তাই হলো বিভক্তি। তাহলে বিভক্তির পূর্ণ বিভক্তিযুক্ত শব্দই হলো পদ। তাই দাঁড়ায় কি বললাম? বিভক্তিযুক্ত শব্দ হলো পদ। এটা শব্দ, এটা বিভক্তি। তাহলে বিভক্তিযুক্ত শব্দ সমান সমান পদ। পদ থেকে তুমি যদি একটি বিভক্তি বাদ দিয়ে দাও তখন পড়ে থাকবে শব্দ, আবার পদ থেকে শব্দ বাদ দিয়ে দিলে বিভক্তি পড়ে থাকবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এর পরবর্তী পার্টে আমরা চলে যাই। এবার এই বিভক্তির শ্রেণী বিন্যাস করবো আমরা। বিভক্তিকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হলো শব্দ বিভক্তি আর একটা হলো ক্রিয়া বিভক্তি। প্রথমে আমরা শব্দ বিভক্তি দেখিনি। দেখো একটি দৃষ্টান্ত দিয়েছি। মেঘ আকাশে, মেঘের দেখা নেই। তাহলে আকাশে মূল শব্দ কি? আকাশ, তার সঙ্গে এই বিভক্তি সংযুক্ত হলো। মেঘের, মেঘ মূল শব্দ, তার সঙ্গে এর বিভক্তি সংযুক্ত হলো। লক্ষ্য করে দেখো, এটিও শব্দ, এটিও শব্দ। তাহলে শব্দের সঙ্গে এই বিভক্তিগুলো সংযুক্ত হলে বলে এ এবং র, এই বিভক্তি দুটিকে বলা হচ্ছে শব্দ বিভক্তি। ডেফিনেশনে বলবো, শব্দের সঙ্গে যুক্ত হয়ে যে বিভক্তি শব্দকে বাক্যে বসার বা পদের মর্যাদা প্রদান করে, বাক্যে বসার বা পদের মর্যাদা প্রদান করছে যে বিভক্তি, সেই বিভক্তিকে বলা হয় শব্দ বিভক্তি। মানে শব্দ প্লাস বিভক্তি, এই যে বিভক্তিটা সংযুক্ত হলো একে আমরা বলবো শব্দ বিভক্তি। একই রকম ভাবে আমরা ক্রিয়া বিভক্তি দেখে নিতে পারি। দেখো, তপন গল্প লেখে, লিখ ধাতু বা লেখ ধাতুর সঙ্গে এই বিভক্তি। আমি শুনি, শুন ধাতু ই বিভক্তি। তাহলে এ এবং ই, এই যে বিভক্তি দুটি, এই দুটিকে আমরা কিন্তু বলতে পারি এখানে ক্রিয়া বিভক্তি। কেমন? আসলে বিষয়টা কি? ক্রিয়াকে বাক্যে পদ হিসেবে বসানোর জন্য বিভক্তির কখনো কখনো দরকার হয়। বাক্যে তো শব্দ বসে না, ক্রিয়াবাচক শব্দ বসিয়ে দিলাম না, সেটা শব্দই। তাহলে ক্রিয়াবাচক শব্দকে পদে পরিণত করবার জন্য একটা বিভক্তি সংযুক্ত হবে। কেমন? শব্দ প্লাস বিভক্তি সমান সমান পদ, তাহলে বিভক্তি সংযুক্ত হয়। এই যে বিভক্তিটা, এই বিভক্তিটাকেই বলা হচ্ছে তখন ক্রিয়া বিভক্তি। তাহলে ডেফিনেশনে দেখি, কোনো ধাতু বা ক্রিয়াকে, ওটা মনে রাখতে হবে, ধাতু হতে পারে, ক্রিয়াও হতে পারে। তাহলে কোনো ধাতু বা ক্রিয়াকে বাক্যে পদ হিসেবে বসানোর জন্য তাদের সাথে যে বিভক্তি যোগ করা হয় তাকেই ক্রিয়া বিভক্তি বলে। কোনো ধাতু বা ক্রিয়াকে বাক্যে বসাতে হবে, তখন তাকে পদ হিসেবে গণ্য করতে হবে, আর সেই পদ তৈরি করতে গেলে তার সঙ্গে বিভক্তি সংযুক্ত করতে হবে। এই বিভক্তি কিন্তু ক্রিয়া বিভক্তি। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা এখানে। এবার আমরা এই গঠনগত বিভক্তি ছাড়াও আরেকটি রয়েছে, যেটাকে আমরা বলতে পারি বৈচিত্র্যগত শ্রেণীবিভাগ বিভক্তির। কেমন? তবে বৈচিত্র্য বা ব্যবহারের বৈচিত্র্যগত শ্রেণীবিভাগও বলতে পারো তোমরা। এই ব্যবহারের বৈচিত্র্যগত শ্রেণীবিভাগকে আমরা দুটো রকমে দেখতে পাই। একটা হলো তির্যক বিভক্তি, আর একটা হলো যথার্থ বিভক্তি বা যথার্থ বিভক্তিও অনেকে বলে থাকেন। এই তির্যক বিভক্তি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা দেখে নাও মন দিয়ে। তির্যক বিভক্তি কোনগুলো? যে বিভক্তি সব কারকে সংযুক্ত হয়, সব কারকে বা সকল কারকে। কোনগুলো? নিশ্চয়ই তোমরা জানো, কর্তৃকর্মকরণ,
নিমিত্ত অপাদান অধিকরণ, এই 6 রকমের কারক আর দুটো অকারক, অকারক দুটোকে বাদ দিলাম, তাহলে 6 রকমের কারক। এই 6 রকমের কারকের সব কারকেই কিন্তু এই বিভক্তিগুলো সংযুক্ত হয়, এ তে কে অন্তস্থ এবং অন্তস্থ একার, এই সকল বিভক্তিগুলোই কিন্তু 6টা কারকেই সংযুক্ত হয়। সুতরাং এই বিভক্তি কটিকে আমরা বলতে পারবো, কি বলবো, তির্যক বিভক্তি। নিশ্চয়ই বুঝেছো, মানে যে বিভক্তি সকল কারকে সংযুক্ত হয়, যেমন এতে কি অন্তস্থ, অন্তস্থ একার। এবার এগুলোর উদাহরণ তোমাদের দিয়ে দিতে হবে কর্তৃকর্মকরণ নিমিত্ত অপাদান অধিকরণে, যে কোনো একটা বিভক্তি যোগে তার উদাহরণগুলো দিয়ে দেবে। এটা যখন বিস্তৃত আলোচনা আসবো তখন নিশ্চয়ই বলে দেব, শুধু আপাতত তির্যক বিভক্তি কাকে বলে তার দৃষ্টান্ত দেখে নিলে। এবার রয়েছে যথার্থ বিভক্তি, যে সব বিভক্তি পদের সাথে ওতপ্রোতভাবে মিশে থাকে, একদম মিশে গিয়ে বসে, পৃথক করা যায় না, স্বতন্ত্র কোনো অস্তিত্বই এদের নেই, এদের যথার্থ বিভক্তি বলে। কেমন এই বিষয়টা দাঁড়ালো কি, যেমন ধরো কর্তৃকারকের ক্ষেত্রে শূন্য, এ অন্তস্থ তে এগুলো যুক্ত হতে পারে একদম মিশে গিয়ে, কর্মনিমিত্ত কারকের জন্য সব সময়ে এ অন্তস্থ কে রে এগুলো যুক্ত হতে পারে, করণ অধিকরণের সময় এ অন্তস্থ অন্তস্থ একার তে এগুলো যুক্ত হতে পারে, এগুলো একদম মিশে গিয়ে বসে, এগুলোকে যথার্থ বিভক্তি বলে। কেমন, যাই হোক, এটা নিয়ে নিশ্চয়ই কোনো সমস্যা নেই, বৈচিত্র্যগত এই অর্থগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। এর মধ্যে তির্যক বিভক্তি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসে থাকে। বিভক্তি নিয়ে আশা করি তেমন কোনো আর সমস্যা রইল না। এবার আমরা বিভক্তির পরবর্তী আরেকটি অংশ, ঠিক বিভক্তির মতনই প্রায় বলতে গেলে, তা হলো নির্দেশক। নির্দেশক নিয়ে আলোচনা করব। মূলত নির্দেশক শব্দটা দেখেই তোমরা বুঝতে পারছো নির্দেশ করছে। কেমন, নির্দেশ মানে কিন্তু আদেশ নয়, এই জায়গাটা বুঝে নিতে হবে। নির্দেশ মানে বিবৃতি দেওয়া, কেমন, স্টেটমেন্ট, এই বিবৃতি প্রদান করা। ধরে নাও আকাশে 10টি পাখি উড়ছে, কেমন, 10টি পাখি উড়ছে, ছেলেটি সকাল থেকে পড়ছে, ছেলেটি, পাখিগুলি আকাশে উড়ছে, পাখিগুলি। লক্ষ্য করে দেখো এখানে ছেলে, ছেলে কি ধরনের পদ, বিশেষ্য পদ, পাখি কি ধরনের পদ, বিশেষ্য পদ। এই ছেলে বিশেষ্য পদটির নির্দেশ মানে কি বললাম একটু আগে, নির্দেশ মানে বিবৃতি। তাহলে ছেলে সম্পর্কে একটা বিবৃতি দেওয়া হলো টি এই পদটির মধ্য দিয়ে, পাখি সম্পর্কে একটি বিবৃতি দেওয়া হলো গুলি এই শব্দটির মধ্য দিয়ে। তাহলে টি এবং গুলি, এই টি আর গুলি এরা কিন্তু কি হচ্ছে, ছেলে আর পাখিদের বিবৃতি দিল, তাই এদেরকে বলা হচ্ছে নির্দেশক। তাহলে নির্দেশ মানে হলো বিবৃতি, স্টেটমেন্ট, এটা কিন্তু মনে রাখবে, তাহলে কিন্তু ভুল হবে না। নির্দেশ আর আদেশকে গুলিয়ে ফেলো না, আদেশ মানে হলো অর্ডার আর নির্দেশ মানে হলো স্টেটমেন্ট। কেমন, তাহলে এই স্টেটমেন্টটা দেওয়া হলো এখানে, যে ছেলেটি আর পাখিগুলি, নির্দেশ, বিবৃতি দেওয়া হলো। কেমন, এবার আমরা এর একটা সংজ্ঞা নির্দেশ করতে পারি, সংজ্ঞাটা একটু বড় সড়ো বুঝে নিতে হবে। কেমন, এক বা একাধিক বর্ণের সমবায়ে, একটা বর্ণ হতে পারে, কখনো একাধিক বর্ণ হতে পারে, একাধিকই হয় বেশিরভাগ সময়, গঠিত যে ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। এইটা কিন্তু বুঝে নেওয়ার, ব্যাকরণের ভাষায় এই ক্ষুদ্রতম অর্থপূর্ণ একককে বা ক্ষুদ্রতম অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে কখনো কখনো রূপিম বা রূপমূল বলা হয়ে থাকে। তোমরা যখন আরো উচ্চ ক্লাসের ব্যাকরণ পড়বে তখন জানবে। তাহলে এই ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক বা ধ্বনি সমষ্টি বিশেষ্য সর্বনাম আর বিশেষণ জাতীয় পদের সাথে যুক্ত হয়ে ওই পদের কি কি নির্দেশ করে, সংখ্যা নির্দেশ করতে পারে, পরিমাণ নির্দেশ করতে পারে, আকৃতি নির্দেশ করতে পারে। তার সংখ্যা, পরিমাণ আর আকৃতির বিবৃতি দেয়, এটা বললাম। বিবৃতি মানে হলো বর্ণনা দেয়, তাই না? তাহলে যখন সংখ্যা, পরিমাণ আর আকৃতির বর্ণনা দিল সব মিলে, তখনই তো তাকে আমরা নির্দেশক বলতে পারি। তাহলে মূলত নির্দেশক কি, বর্ণনা প্রদান করে কোনো বিশেষ্য সর্বনাম বা বিশেষণ পদের, বিবৃতি প্রদান করে, একটা স্টেটমেন্ট দেয়। কেমন, তখন তাকে বলা হয় থাকে নির্দেশক। এই ডেফিনেশনগুলো যেগুলো দিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, লিখে নিও। এবার এই নির্দেশককে দুটো ভাগে আমরা ভেঙে নিতে পারি, এক হলো এক বচনান্তক নির্দেশক আর একটা হলো বহু বচনান্তক নির্দেশক।
এক বচনের ক্ষেত্রে একটা বোঝাবে, বহু বচনে অনেকগুলো বোঝাবে। এক কথায় আমরা যদি সংখ্যা নির্দেশকও বলি ভুল কিছু হয় না। কেমন? সংখ্যা নির্দেশকে এক বচনান্তক যদি হয় টি, টা, টো, টে, খানা, খানি, আঞ্চলিক ভাষায় টো, টে এগুলো ব্যবহার করা হয়, একটে, একটো এরকম ব্যবহার করা হয়। কেমন? একখানা, একখানি, টিটা ইত্যাদি। আর বহু বচনান্তকের ক্ষেত্রে হয় গুলি, গুলা, গুলো, রাশি, পুঞ্জ, গণ, মালা, গুচ্ছ, বৃন্দ এগুলো কিন্তু আমরা বহু বচনান্তক হিসেবে কখনো কখনো সংযুক্ত করে থাকি। তোমরা নিশ্চয়ই এগুলো জানো, এগুলোর অসংখ্য ব্যবহার তোমরা জেনেছো। যেমন গাছগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, পুঞ্জ পুঞ্জ মেঘ আকাশ পটে বিস্তৃত হয়ে আছে। কেমন? এইভাবে শিক্ষক মহাশয়গণ ছেলেদের পাঠ দান করছেন, রাশি রাশি ফুল প্রস্ফুটিত হয়ে আছে। এখানে দেখো রাশি রাশি শব্দটা সংযুক্ত করা হলো। এবার আমরা এর পরের পাতায়, তোমরা এখানে এই অংশটুকু নিশ্চয় বুঝে নিয়েছো। আমরা এবার নির্দেশকের বৈশিষ্ট্য দেখব, সেখানে কিছু বিশেষ বিশেষ কথা আছে, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবে। প্রথম, নির্দেশকের বৈশিষ্ট্য। নির্দেশক শব্দের আগে বা পরে যুক্ত হতে পারে, আগেও যুক্ত হতে পারে। এইমাত্র বললাম রাশি রাশি ফুল, খান তিনেক সন্দেশ, তিনটি সন্দেশ দাও যদি বলো তুমি, তিনটি সন্দেশ দাও, তিনটি। আবার ঠিক উল্টোটা করলে তুমি খান তিনেক, তাহলে টি এটা যেমন ব্যবহৃত হলো, খান এটাও তো ব্যবহৃত হলো। কার আগে? এই তিন শব্দের আগে, তাই না? তাহলে কি দাঁড়ালো? আগে হতে পারে সংযুক্ত নির্দেশক, পরেও কিন্তু সংযুক্ত হতে পারে। সুতরাং নির্দেশক আগে পরে উভয় স্থানেই সংযুক্ত হয়, তবে বেশিরভাগ সময় আমরা কিন্তু পরেই সংযুক্ত হতে দেখি। দ্বিতীয়, ব্যক্তি বা বস্তুর পরিমাণ সংখ্যা নির্দেশ করে। ব্যক্তি কিংবা বস্তু এর কি কি নির্দেশ করবে? পরিমাণ আর সংখ্যা নির্দেশ করে থাকে নির্দেশক। কেমন? কতগুলো, এমন এই ধরনের, কটি, এইগুলো। নির্দেশক বসানোর পরেও বিভক্তি যোগ করা যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে যে নির্দেশক বসানোর পরে কি বিভক্তি সংযুক্ত করা যায়? উত্তর হয় হ্যাঁ। নির্দেশক যেমন ধরে নাও গুলো, এই ছেলে বিশেষ্য পদের সঙ্গে গুলো সংযুক্ত হলো, তারপরে লক্ষ্য করে দেখো কে বিভক্তি সংযুক্ত হলো। তাহলে নির্দেশক যুক্ত করার পর কিন্তু বিভক্তি সংযুক্ত করা যায়, যায় না তা নয়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার নির্দেশক বাক্যে শব্দের অর্থের সম্পূর্ণতা দান করে। তাহলে নির্দেশকের তো একটা নির্দিষ্ট কাজই থাকবে। কি করে সে বাক্যে একটা অর্থপূর্ণ শব্দের পরে বসে সেই শব্দটির অর্থের সম্পূর্ণতা দান করে। কেমন? মোটামুটি ভাবে আমরা এগুলোকে দেখে নিতে পারি। আরেকটা হলো নির্দেশক বাক্যে স্বাধীনভাবে বসতে পারে না। নির্দেশক কিন্তু স্বাধীনভাবে পৃথক হয়ে বসে না, বিভক্তির মতো ওই শব্দ অর্থপূর্ণ শব্দের সঙ্গে মিশে গিয়ে বসে। আমরা এই পাঁচটা বৈশিষ্ট্য দেখে নিলাম, ভালো করে দেখে নাও। আবার প্রথম থেকে বলি, নির্দেশক কি করে? শব্দের আগে পরে যুক্ত হতে পারে, মিশে গিয়ে যুক্ত হতে পারে, এটা কিন্তু মনে রাখতে হবে, যেটা লাস্ট পয়েন্ট আমি বললাম। ব্যক্তি বস্তুর পরিমাণ সংখ্যা নির্দেশ করে। আর কি করে? বিভক্তি যোগ হতে পারে নির্দেশক যোগ হওয়ার পরেও। কেমন? আর নির্দেশক বাক্যে শব্দের অর্থের সম্পূর্ণতা প্রদান করে। স্বাধীনভাবে বসতে পারে, সেটা তো বলেইছি। তাহলে মোটামুটি নির্দেশক সম্পর্কে আমার মনে হয় তোমাদের আর কোনো প্রশ্ন মনে থাকবে না, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবারে আমরা অনুসর্গ সম্পর্কে কিছু কথা জেনে নেব। অনুসর্গ শব্দটিকে আমরা যদি ব্যুৎপত্তি নির্ণয় করি তাহলে দাঁড়ায় অনুপূর্বক স্ত্রীজ ধাতুর অপ্রত্যয়। কেমন? কি বললাম? অনুপূর্বক স্ত্রীজ ধাতুর অপ্রত্যয় সমান অনুসর্গ। এই অনুপূর্বক স্ত্রীজ ধাতুর স্ত্রীজ মানে সৃজন করা বা সৃষ্টি করা। কি সৃষ্টি করছে আমরা কিন্তু বুঝে নিতে পারবো যদি বিবৃতভাবে অংশটিকে দেখে নিই। তাহলে আগে দেখে নিই, তাহলে বুঝতে পারবো এটা কি। বেশ, প্রথম দুটি দৃষ্টান্ত দেখিয়ে দিই, তপনের দ্বারা গল্প লেখা সম্ভব। প্রথম দৃষ্টান্তটি। দ্বিতীয়, সকলের তরে সকলে। আমরা লক্ষ্য করে দেখো এখানে দ্বারা আর তরে একটু আলাদা রকম ভাবে নির্দেশ করে দিয়েছি। এর আগে একটু বলে নিই, অনুসর্গ মানেই কিন্তু অব্যয় পদ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এর কিন্তু পরিবর্তন হয় না। মানে অব্যয় মানে কি তোমরা তো জানো যে লিঙ্গ বচন কিংবা পুরুষ, এই লিঙ্গ বচন পুরুষের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অধিকাংশ পদগুলি কিন্তু পরিবর্তিত হয়, কিন্তু অব্যয় পদ একমাত্র সেই পদ যে কিন্তু লিঙ্গ বচন পুরুষের পরিবর্তনের সঙ্গেও কোনো রকম ভাবে পরিবর্তিত হয় না। যেমন দ্বারা, দিয়া, কর্তৃক, হইতে, থেকে, চেয়ে, অপেক্ষা এগুলো কিন্তু কোনো রকম পরিবর্তিত হয় না, একই রকম ভাবে অবিকৃত ভাবে থাকে। তাহলে তপনের দ্বারা গল্প লেখা হলো, দ্বারাটা হলো অনুসর্গ, তরে হলো অনুসর্গ।
বুঝেছো? এবার লক্ষণীয়, এই দ্বারা এবং তরে কোথায় বসেছে? মূল শব্দ তপন, এই তপনের পরে এসে বসলো। সকলের তরে, তরেটা পরে এসে বসলো সকলের। কেমন? এবার আমরা দেখব এই অনুসর্গ কাকে বলে, কোথায় গিয়ে বসলো। তাহলে বিশেষ্য কিংবা সর্বনাম। তপনেরটা হলো বিশেষ্য পদ, আর সকলের হলো সর্বনাম পদ। তাহলে এই অব্যয়গুলি, মানে অনুসর্গ নামক এই অব্যয় পদগুলি বিশেষ্য বা সর্বনাম পদের পরে এসে বসেছে। কেমন ভাবে? লক্ষ্য করে দেখো, পৃথক ভাবে। এখানে একটা অবলিক দিয়ে দিলাম, পৃথক ভাবে বসেছে। তাহলে পরে পৃথক ভাবে বসে ওই পদের পূর্ণতা প্রদান করে। ওই পদটির, মানে তপনের এই পদটির, সকলের এই পদটির অর্থের পূর্ণতা প্রদান করে। তার যে নির্দিষ্ট অর্থ থাকে সে অর্থের পূর্ণতা প্রদান করে। এই জন্য একে অনুসর্গ বলে। যেমন ধরো, আচ্ছা কেমন পূর্ণতা প্রদান, এটা যদি সহজে বোঝে, ধরো দ্বারা তরে বাদ দিলাম, তাহলে তপনের গল্প লেখা সম্ভব। আর সকলের, সকলে আমরা, অর্থ পূর্ণভাবে তোমার মনে পৌঁছলো বা আমি বোঝাতে পারলাম। যদি বলি সকলের, সকলে আমরা, তপনের গল্প লেখা সম্ভব। কেমন মনে হচ্ছে না? আর একটু সংযোগ করলে ভালো হতো কোথাও। এই যে সংযোগ করার প্রচেষ্টা, তার জন্য একটা দ্বারা আর একটা তরে অনুসর্গ বসিয়ে দিলাম, যাকে আমরা বলছি অব্যয়। কোথায় বসলো? অর্থপূর্ণ শব্দের পরে পৃথকভাবে বসলো, এবং কি করলো? যে শব্দটির পরে এসে বসলো সেই শব্দটির অর্থের পূর্ণতা প্রদান করলো। একেই আমরা বলে থাকি অনুসর্গ। তাহলে সৃজন হলো, কিসের সৃজন হলো? পূর্ণ অর্থের সৃজন ঘটলো, তাই অনুপূর্বক সৃজ ধাতুর অপ্রত্যয়। কেমন? তাই অনুসর্গ। এবার আমরা অনুসর্গের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। প্রথম, সে কোথায় বসে? অর্থপূর্ণ শব্দের পরে পৃথকভাবে, পরে বসেছে, আলাদাভাবে বসেছে। দ্বিতীয়, নিজস্ব অর্থ হ্যাঁ আছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভক্তি কিংবা নির্দেশকের নিজস্ব কোনো অর্থ নেই, অনুসর্গের কিন্তু নিজস্ব অর্থ আছে, এটা মাথায় রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশটি। কেমন? পৃথকভাবে বসে আর নিজস্ব অর্থ আছে। 3, কোনো কোনো অনুসর্গ শব্দের আগেও যুক্ত হতে পারে। এটি কিন্তু ব্যতিক্রম, প্রত্যেকটা বিষয়ের তো ব্যতিক্রম থাকে, এরও ব্যতিক্রম আছে অনুসর্গের ক্ষেত্রে। আমরা নির্দেশকের ক্ষেত্রে ব্যতিক্রম দেখলাম, যে খান তিনে, খান শব্দটা আগে এসে বসলো। তাহলে অনুসর্গের ক্ষেত্রেও ব্যতিক্রম আছে। যেমন দেখো, বিনা যুদ্ধে নাহি দিব প্রাণ, তাহলে যুদ্ধ বিনা নাহি দেব প্রাণ, দিব প্রাণ, এটা বলতে পারি। আবার একই রকম ভাবে ওই বিনা, এই অনুসর্গটি যুদ্ধ এই অর্থপূর্ণ পদের আগে এসে বসে বাক্যের অর্থের পূর্ণতা প্রদান করছে, এবং পাশাপাশি ওই পদের অর্থকে সম্পূর্ণভাবে রূপ দিল, তাই কিন্তু বিনা সামনে এসে বসলো। অর্থাৎ অনুসর্গ কখনো কখনো ব্যতিক্রম দৃষ্টান্তে সামনে এসে বসতে পারে অর্থপূর্ণ পদের। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছ, আশা করি কোথাও কোনো অসুবিধা নেই। এবার আমরা অনুসর্গ আর বিভক্তির সম্পর্কের ক্ষেত্রটা একটু দেখে নিই। মূলত অনুসর্গ আর বিভক্তির সম্পর্কের প্রথম যেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনুসর্গ একটা সম্পূর্ণ শব্দ। যেমন দ্বারা, দিয়া, কর্তৃক, হইতে, থেকে, চেয়ে, অপেক্ষা, এগুলো যদি মাথায় রাখো তাহলে বুঝতে পারবে এগুলো প্রত্যেকেই এক একটি অনুসর্গ এবং এক একটা পূর্ণ শব্দ। কিন্তু বিভক্তির ক্ষেত্রে পূর্ণ শব্দ হয় কি? যেমন ছেলে, ছেলেকে ভাত দাও, বাঘে ছাগল ধরে নিয়ে গেছে, বাঘ এ সংযুক্ত হলো, তাহলে এ, কে, অন্তস্থ, তে, র, এর, এগুলো কি পূর্ণ শব্দ? না, এগুলো খণ্ড মাত্র, অর্থাৎ শব্দাংশ বলতে পারি। তাহলে বিভক্তি মাত্রেই কিন্তু শব্দাংশ। নিশ্চয় বুঝেছ। দ্বিতীয়, অনুসর্গের নিজস্ব কিন্তু অর্থ আছে, দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলো নিজস্ব এক একটা অর্থ আছে, কিন্তু বিভক্তির কখনোই নিজস্ব কোনো অর্থ থাকে না, এটা কিন্তু মনে রাখতে হবে। তৃতীয়, শব্দের পরে পৃথকভাবে বসে। কে? অনুসর্গ শব্দের পরে পৃথকভাবে বসে, তবে ব্যতিক্রম একটা দেখিয়েছে এই মাত্র, বিনা যুদ্ধে নাহি দিব প্রাণ, বিনা এই অনুসর্গটি সামনে এসে বসেছে, ভালো কথা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে, প্রায় সব ক্ষেত্রেই ধরে নাও শব্দের পরে পৃথকভাবে, আলাদাভাবে বসে, মিশে গিয়ে বসে না। আর বিভক্তি কি করে? শব্দের সঙ্গে যুক্ত হয়ে একেবারে ওতপ্রোতভাবে অধিকাংশ সময় মিশে গিয়ে বসে। কেমন? শব্দের অর্থকে পূর্ণতা প্রদান করে অনুসর্গ। অনুসর্গ কি করে? শব্দের অর্থকে পূর্ণতা প্রদান করে। আর বিভক্তি কি করে? দুটি পদের মধ্যে সম্পর্ক তৈরি করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু। অনুসর্গের কাজ হলো শব্দের অর্থকে পূর্ণতা দেওয়া। কেমন? আর বিভক্তির কাজ কি? দুটি পদের মধ্যে সম্পর্ক তৈরি করে দেওয়া।
কিরকম বিষয়টা, একটা দৃষ্টান্ত সহযোগে বোঝাই। ধরে নাও একটু আগে আমি অনুসর্গের দৃষ্টান্তে বললাম, আচ্ছা সেখান থেকে নাও অন্য আরেকটা দৃষ্টান্ত, যে রাম কর্তৃক রাবণ নিধন হয়েছিলেন, অর্থাৎ রাম রাবণকে মেরেছিলেন। তাহলে রাম কর্তৃক রাবণ নিধন হলো, তাহলে রাম এই পদটির পরে কর্তৃক পদটা বসে রামের যে কর্ম, সেই কর্মের কথা ঘোষণা করে দিল। কর্মটা কি? রাবণকে হত্যা করা। কেমন? তাহলে পূর্ণতা প্রদান করলো শব্দের সেই পদের নির্দিষ্ট অর্থকে। আর এখানে কি হলো, দুটি পদের মধ্যে সম্পর্ক তৈরি করে। যেমন রামকে স্কুলে যেতে বলো যদি বলি, তাহলে রামকে স্কুলে যেতে বলো, তাহলে স্কুলে এবং রাম এই দুটির মধ্যে একটা সম্পর্ক কি না? রামকে স্কুলে যেতে বলা, এই সম্পর্কটা তৈরি করে দিল কিন্তু রামকে, এই বিভক্তিটি এসে সংযুক্ত হয়। তাই বিভক্তি কি করলো? দুটি পদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করলো। আর অনুসর্গ শব্দের অর্থের পূর্ণতা প্রদান করলো। কেমন? বেশ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আশা করি কোথাও কোনো সমস্যা নেই। আমি যে অংশগুলো আজকে বলে দিলাম, মানে কারক বিভক্তি শেখার প্রারম্ভিক পর্যায়ে, প্রাথমিক পর্বে কারক বিভক্তি নির্দেশক এবং অনুসর্গ এই সম্পর্কে একটা সামগ্রিক ধারণা তোমাদের সামনে তুলে ধরলাম। আসলে এগুলি কি? এর পরবর্তী ক্লাসে ধীরে ধীরে আমরা কারক এবং অকারকের শ্রেণীবিন্যাস এবং তার বিস্তৃতিকরণের দিকে যাব এবং পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি বিষয়কে বোঝানোর চেষ্টা করব। সুতরাং এই ক্লাসটি আজকে যেটা করলাম, একাধিকবার দেখো, হ্যাঁ, তার সঙ্গে লিখে নিতে ভুলো না কিন্তু। লিখে নিয়ে প্রত্যেকটি বিষয় খুব সুন্দরভাবে দেখো। আর পরের ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করো। যে জায়গাগুলো সমস্যা আছে কমেন্ট বক্সে লিখতে ভুলো না। সকলকে ধন্যবাদ।